আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিশেষ করে যারা এখন কোটা বাতিলের দাবিতে আসলে রাজপথে লড়াই সংগ্রাম করছেন, আন্দোলন গড়ে তুলছেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমরা সবাই খুব গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম যে আপিল বিভাগে আজকে যে একটা শুনানি ছিল, যে কোটা বাতিল করা হবে কিনা। কিন্তু সেই শুনানিটা আসলে পুরোপুরি শুনানিটা হয় নাই, বরঞ্চ আপিল বিভাগ প্রধান বিচারপতি আসলে বলেছেন যে তিনি আসলে একরকমের এই কোটা বাতিলের যে আন্দোলন তার বিপক্ষে আসলে তার অবস্থান জানিয়েছেন এবং তিনি 30% যে মুক্তিযোদ্ধা কোটা সেটাকে আসলে বহাল রাখছেন আগামী শুনানির আগ পর্যন্ত অন্তত। তার মানে হচ্ছে যে এই সময় আসলে এই 30% যে মুক্তিযোদ্ধা কোটা সেটা আসলে বহাল আছে। তো এই সম্পর্কে দুইটা কথা না বললেই নয়। আমাদের বিচার বিভাগ আসলে কিভাবে কাজ করে এটা আমরা সবাই জানি। আমাদের বিচার বিভাগকে সরকারের বিপক্ষে যদি আসলে তারা কোনো রায় দেন, তখন বিচারপতিদের কী অবস্থা হয় এটার জলযন্ত্র দৃষ্টান্ত আসলে আমাদের সামনে আছে। তাদেরকে লাথি মেরে, তাদেরকে অস্ত্রের মুখে আসলে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনা আসলে আমরা কেউ ভুলে যাইনি। খুব সাম্প্রতিক সময়ে আসলে এই ঘটনা ঘটেছে। তো বিচার বিভাগের যে রায়, এটা যে আসলে সরকারেরই রায়, সরকার যে আসলে এটা চান, এটা আমাদের কারো বুঝতে কোনো ভুল হবার কোনো কারণ নাই। তো 18 সালে যখন এই ডামি প্রধানমন্ত্রী, তখন অবশ্য তিনি ডামি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তিনি ছিলেন হচ্ছে আপনার বিনা ভোটের প্রধানমন্ত্রী। তো এই বিনা ভোটের প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়ায় একেবারে দম্ভ সহকারে রাগ জিদ ক্ষোভ দেখায়, যখন তিনি আসলে কোটাটা বাতিল করে দিলেন, যে বেয়াদবিটা আসলে তিনি করেন আর কি, যেভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি আসলে ব্যবহার করেন সেরকমভাবে যখন তিনি কোটাটা বাতিল করে দিলেন, তখন কিন্তু কেউ কোটাটা বাতিল চায় নাই। সবাই চাইছে যে কোটাটা সংস্কার হোক, একটা যৌক্তিক পর্যায়ে কোটাটাকে নিয়ে আসা হোক, যেটা কোটা আসলে পৃথিবীর অনেক দেশেই আছে এবং এটাই স্বাভাবিক যে পৃথিবী আপনার জনগোষ্ঠীর একটা অংশ থাকবে অনগ্রসর, তাদেরকে আপনি আসলে কোটা দিয়ে বিভিন্নভাবে আসলে তাদেরকে আপনি ইন্সপায়ার করে তাদেরকে কম্পিট করাবেন, মূল স্রোতের সঙ্গে তাদেরকে আসলে কম্পিট করার মতো যোগ্যতা সম্পন্ন করাবেন। তার আগ পর্যন্ত তাদেরকে আপনি একটা সীমিত সময়ের জন্য একটা বাড়তি সুবিধা দিবেন। এই জিনিসটা একটা যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম। কোটা সংস্কার যারা করতে চেয়েছিলেন, রাজপথে যারা লড়াই সংগ্রামটা করেছিলেন, তাদের আসলে দাবিটা ছিল এইটাই। কিন্তু এই তখনকার যে বিনা ভোটের যে প্রধানমন্ত্রী, তিনি সেটাকে আসলে দম্ভ সহকারে বাতিল করে দিলেন পুরোপুরি। এবং তখনই আসলে তিনি আজকের দিনে যে আমাদের এই কোটার কোটা সংস্কারের যে লড়াইটা আবার আসলে করতে হচ্ছে, আমাদের অনেক তরুণরা, যুবকরা যে আসলে এই বৃষ্টির মধ্যে আসলে রাজপথে লড়াই সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, আজকের দিনে তার যে দুর্দশা, এই সব কিছু দুর্দশার আসলে শুরুটা আসলে ওখান থেকে তিনি করে দিয়েছিলেন। এবং আমরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ.ক.ম জামাল উদ্দিন সাহেব, তিনি একজন ডক্টরেট, তো ওনার একটা বয়ান শুনলাম। তিনি বললেন যে সূরা আনফালের থেকে তিনি আসলে উদ্ধৃত করে বললেন যে যারা বিজিত বাহিনী, যারা জয়ী হবে, তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের 80% আসলে নিয়ন্ত্রণ পাবে, আর বাকি 20% পাবে, নিয়ন্ত্রণ পাবে হচ্ছে যারা দুস্থ, যারা এতিম, তারা। তো এখানে প্রথমত এই 71-এর যে মহান মুক্তিযুদ্ধ, যেটা আমাদের জাতির একটা সবচেয়ে বড় একটা গর্বের জায়গা, সেখানে আসলে পরাজিত বাহিনী আসলে কারা এবং জয়ী বাহিনী কারা? আওয়ামী লীগের মনস্তত্ত্বটা আসলে কি? তারা মনে করে যে আওয়ামী লীগ আসলে ওই লড়াইয়ে জয়ী হয়েছে আর বাংলাদেশ পরাজিত হয়েছে, বাংলাদেশের আপামর জনগণ তারা পরাজিত শক্তি। না, এটা না। বাংলাদেশ আসলে সেই লড়াইয়ে জয়ী হয়েছিল। বাংলাদেশের অল্প কিছু রাজাকার আলবদর তারা আসলে পরাজিত হয়েছিল, পাকিস্তান পরাজিত হয়েছিল। সো ইফ এনিথিং, বাংলাদেশের সম্পদের উপর, বাংলাদেশের চাকরির উপর, বাংলাদেশের ভূখণ্ডের উপর এই যে প্রায় 99% বাংলাদেশি যারা আসলে এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারা আসলে এই অধিকারটা পাবেন সূরা আনফালে অনুযায়ী। এবং বাকি যে দুস্থরা আছেন, যারা এতিম আছেন, তারা বাকি 20% এবং পুরোটাই হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আসলে বন্টন করা হবে। এখানে আওয়ামী লীগ বাড়তি কোনো সুবিধা পাবে, আওয়ামী লীগের পক্ষের লোকরা বাড়তি কোনো সুবিধা পাবে, কিংবা যারা একেবারে অস্ত্র হাতে যুদ্ধ করছেন তারা বাড়তি কোনো সুবিধা পাবেন, এমন ব্যাখ্যা করার আসলে কোনো সুযোগ নাই। এই যে ধর্মের নামে যে অধর্মের কাজ করা, মানুষের বিপক্ষের কাজ করা, ধর্মের বিপক্ষের কাজ করা, এটা আওয়ামী বয়ান, এইটাই আসলে আওয়ামী চরিত্র। আওয়ামী লীগ আসলে বাংলাদেশের মানুষকে 71 সালের পরাজিত শক্তি মনে করে, যেটা আসলে এই ডক্টর সাহেবের বয়ান থেকে আসলে পুরোপুরি স্পষ্ট।
কিন্তু আমরা অবশ্যই বলতে চাই, অবশ্যই ব্যর্থভাবে বলতে চাই, 71 সালে বাংলাদেশ পরাজিত হয় নাই, 71 সালে বাংলাদেশের আপামর জনগণ আসলে পরাজিত হয় নাই। পরাজিত হয়েছে অল্প কিছু রাজাকার, অল্প কিছু আলবদর এবং পাকিস্তান বাহিনী, যাদের নিয়ে আসলে এখানে কোনো কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে চাকরিতে অংশগ্রহণ করার, কম্পিট করার, চাকরির যে পরীক্ষা সেখানে কম্পিট করার যোগ্যতা থাকতে হবে মেধাভিত্তিতে আসলে চাকরি পাবে। এটা আসলে কোটা সংস্কার আন্দোলনের মানে অংশগ্রহণকারীরা আমরা সবাই আসলে এই দাবিটাই আসলে করছি। এখন এই 50 বছর পরে মুক্তিযোদ্ধারা, অস্ত্র হাতে যারা মুক্তিযুদ্ধ করেছেন, এদের সংখ্যা আসলে 1%ও না। তাদের জন্য আপনি আসলে 30% কোটা চান, এর চেয়ে বড় অন্যায্য, এর চেয়ে বড় অসাম্য, এর চেয়ে বড় দেশের বিপক্ষে, ধর্মের বিপক্ষের কোনো কাজ আসলে হইতে পারে না। কিন্তু এটাই আসলে আওয়ামী লীগ চান, এটাই আসলে এই রাজাকাররা চান, এটাই আসলে বর্তমান সময়ের যারা রাজাকার, বর্তমান সময়ের যারা মির্জাফর, তারা আসলে এইটাই চান। এবং এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা যে প্রতি বছর বাড়ছে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে এখন আপনার 2 লাখ ছাড়িয়ে গেছে। এই যে অমুক্তিযোদ্ধা, আপনি দেখবেন যে এরাই আসলে, আমি মনে করি যে এরা আসলে এই সময় যে আপনার কোটা পুনর্বহালের যে আসলে তাদের যে লড়াই, এই লড়াইয়ের পিছনে আসলে এই শক্তিটাই আছে, যারা আসলে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা নন, যারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা। এবং আমি মনে করি যে এখন সময় এসেছে আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের, আমাদের সেই সাহসী বীরদের, আমাদের যারা আসলে অস্ত্র হাতে লড়াইটা করেছেন, তাদের আসলে এখন প্রয়োজন হয়ে গেছে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশটাকে উদ্ধার করা। তাদের আবার আরেকটা আসলে যুদ্ধের ডাক দেওয়া উচিত, আবার একটা লড়াই সংগ্রামের ডাক দেওয়া উচিত। তাদের আসলে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের আসলে প্রতিরোধ করা উচিত। নয়তো এই ভুয়া মুক্তিযোদ্ধারা বাংলাদেশের যে সবচেয়ে বড় যে গৌরব, বাংলাদেশের যে সবচেয়ে বড় যে অর্জন, যে মুক্তিযুদ্ধ, যে প্রকৃত মুক্তিযোদ্ধারা আছেন, তাদের জন্য আরও বেশি অসম্মান, অপমান আরও বেশি আসলে তারা তৈরি করবেন। তো মুক্তিযোদ্ধাদের কাছে আমার দাবি থাকবে, আমার অনুরোধ থাকবে যে আপনারা এখন আসলে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আসলে লড়াই সংগ্রাম শুরু করেন, এদেরকে আসলে প্রতিহত করেন, বাংলাদেশকে আসলে আপনারা বাঁচান। দ্বিতীয় আরেকটা আলাপ যেটা করতে চাই, আমাদের কোটা সংস্কার আন্দোলনে বা কোটা এখন বাতিলের দাবিতে যে আন্দোলনটা চলছে, তাদেরকে আসলে আমি যে অনুরোধটা, তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াইয়ের যে ন্যায্যতা, সেটাকে তার সঙ্গে পূর্ণ সংহতি জানিয়ে আমি তাদের সুবিবেচনার জন্য 2টা কথা উত্থাপন করব। আশা করি আপনারা জিনিসগুলো আসলে মনোযোগ দিয়ে ভাববেন। প্রথম কথা হচ্ছে, আমাদের যে প্রশাসন, আমাদের যে রাষ্ট্রের যে কাঠামো, এইটা আসলে এখানে মতিউর রহমান বানায়, এনবিআরের যে মতিউর রহমান, এখানে আসলে বেনজির বানায়। এই যে প্রশাসন, এই যে চাকরি, এই যে রাষ্ট্র কাঠামো, এখানে আপনারা চাকরিতে যদি যোগদান করতে পারেনও, আপনারা আসলে দেশের পক্ষে কাজ করার সুযোগ আপনাদের আসলে হবে না। আপনাদেরকে ঠিকই আসলে কোনো না কোনোভাবে এই মতিউরদের মতো, এই বেনজিরদের মতো দানব, এই মাফিয়াদের পক্ষের একটা শক্তি হিসেবে আসলে কাজ করতে হবে। সো আপনারা কোটা সংস্কার আন্দোলন করেন, কোটা বাতিলের আন্দোলন করেন, আমরা সেটাতে ন্যায্যতা দিই। একই সঙ্গে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে রাষ্ট্র কাঠামোটা হচ্ছে মানুষের বিপক্ষের, যে রাষ্ট্র কাঠামোটা হচ্ছে যে আসলে জুলুমের পক্ষের, লুটপাটের পক্ষের, মাফিয়াতন্ত্রের পক্ষের, এই রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিও আপনাদের আসলে একই সঙ্গে করা উচিত। কারণ আমরা বিশ্বাস করি আপনারা যারা আসলে আজকে এই আন্দোলন করছেন, আপনারা বাংলাদেশের সবচেয়ে অগ্রসর একটি অংশ, এবং আপনাদের যে মেধা, সেটাতে বাংলাদেশের এগিয়ে যাবে, বাংলাদেশের পক্ষে আপনারা কাজ করতে চান, বাংলাদেশের মানুষকে আপনারা আসলে সাহায্য করতে চান, মানুষের পক্ষে আপনারা আসলে কাজ করতে চান, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এটা আপনারা পারবেন না যদি আপনারা ইভেন কোটা বাতিলও হয়, আপনারা পারবেন না। কারণ হচ্ছে যে এই কাঠামোটা এমন যে এখানে আপনাকে দিন শেষে আসলে জুলুমশাহীর পক্ষে আসলে কাজ করতে হয়। সো আপনারা যারা আজকে রাজপথে লড়াই করছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের আন্দোলনের সঙ্গে এই বিষয়টাই আনেন যে একটা জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো, যেখানে আসলে যারা আসলে জনগণের টাকায় যারা আসলে বেতন পায়, তারা যেন আসলে জনগণের কাছে জবাবদিহি করতে তারা যাতে বাধ্য থাকে, তারা যাতে কোনো অবস্থাতেই এই লুটপাটতন্ত্র, এই পাচারতন্ত্রের অংশ হতে না পারে, এরকম একটা ব্যবস্থা আসলে এই প্রশাসন সহ সবখানে আসলে করতে হবে। এবং এটা এই জন্যও গুরুত্বপূর্ণ, যখন এখানে আসলে এরকম লুটপাট এবং পাচারের সুযোগ থাকবে, তখন এই মাফিয়াতন্ত্রের কাছের যারা, ক্ষমতাসীনদের কাছের যারা, তারা আসলে এখানে কোটা ছাড়াও মামার যে আপনার ইনফ্লুয়েন্স, বিভিন্ন যে ইনফ্লুয়েন্স,
এইসবের মাধ্যমে আসলে তারা আপনাদেরকে বঞ্চিত করতেই থাকবে। সো এখান থেকে যে লুটপাট করার যে সুযোগ, এটাকে আসলে বাতিল করতে হবে। এটাকে বাতিল করার মাধ্যমে আসলে আপনারা এই সরকারি চাকরিজীবীতে মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার যে আসলে দাবি আপনারা করছেন, সেটাতে আপনাদের সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। আরেকটা কথা আমি আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরে এই কথাটা বলছি যে বাংলাদেশে আসলে লুটপাট, বাংলাদেশে আসলে পাচারের যে সুযোগ, এইটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় সমস্যা। এবং শুধুমাত্র এই লুটপাট এবং পাচারের কারণেই আসলে বাংলাদেশের অন্য যতগুলো যে আমাদের ধরেন যে দ্রব্যমূল্য, আমাদের যে আসলে জানের কোনো নিরাপত্তা নাই, আমাদের যে জবানের কোনো অধিকার নাই, সম্মানের কোনো অধিকার নাই, এর মূল কারণ হচ্ছে এই রাষ্ট্র কাঠামোতে লুটপাট পাচারের একটা অবিশ্বাস্য রকমের একটা অবারিত সুযোগ আছে। এবং এটার প্রমাণ আমরা দেখেছি যে প্রতি বছর এখান থেকে সরকারি হিসেবেই অন্তত 1 লক্ষ কোটি টাকা পাচার হয়, এবং বেসরকারি হিসেবে এটার পরিমাণ আসলে কিছু না হলেও 2.5 লক্ষ কোটি টাকা। তো আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে সরকারিভাবে আপনার যে লুটপাট, রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে যে ক্ষমতাসীনদের পক্ষে, ক্ষমতাসীনরা যে এখানে লুটপাট করতে পারে, এখানে যে পাচার করতে পারে, এখানে যে অপচয়ের একটা যে ব্যবস্থা, যে কারণে আপনার একটা বালিশের দাম হাজার হাজার টাকা হয়ে যায়, একটা পর্দার দাম আসলে লক্ষ লক্ষ টাকা হয়ে যায়, এই ব্যবস্থার আসলে বদল করতে হবে। এই ব্যবস্থার বলি কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুবকরা। এই ব্যবস্থাকে যদি আসলে আমরা অন্তত সীমিত করতে পারতাম, অন্তত ন্যূনতম যদি আসলে এখান থেকে লুটপাট পাচার এবং অপচয় যদি আসলে কমানো যেত, একটা যৌক্তিক পর্যায়ে যদি কমানো যেত, তাহলে প্রতি বছর আমাদের প্রত্যেকটা গ্রামে অন্তত আপনার 10 কোটি টাকার বিনিয়োগ করার সুযোগ হতো। 10 কোটি টাকা প্রতিটা গ্রামে, আমাদের প্রতিটা গ্রামে। তো আপনার যে ছোট্ট ছোট্ট যে গ্রামগুলো আছে, আমাদের প্রতিটা গ্রামে যদি 10 কোটি টাকা এক বছরে বিনিয়োগ করা যায়, তাহলে আমাদের গ্রাম থেকে কাউকে আসলে শহরে আসতে হবে না চাকরির জন্য। আর এই যে কোটা নিয়ে যে আসলে আন্দোলন সংগ্রাম, চাকরির জন্য যে আসলে লড়াই, একটা শূন্য পজিশনের জন্য বা কয়েক হাজার যে সরকারি চাকরি, তার জন্য আসলে কয়েক লক্ষ যে আবেদন, কয়েক লক্ষর যে আসলে লড়াই, এই লড়াইটা আসলে করতে হতো না। বরঞ্চ আমাদের আসলে প্রতি গ্রামে বিদেশ থেকে আসলে আমাদেরকে আসলে কামলা আনতে হতো, লেবার আনতে হতো আমাদের কাজগুলো করানোর জন্য। তো এইটা হচ্ছে যে আমাদের অপরচুনিটি কস্ট, এইটা হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা। এবং এই অপরচুনিটিটা তাদের যে মাফিয়াতন্ত্র, তাদের যে জুলুমতন্ত্র, তার কারণে আসলে আমরা হারাচ্ছি। এইটা আমাদের অপরচুনিটি কস্ট। আমরা কোটা সংস্কার আন্দোলন করব, এবং একই সঙ্গে আমরা এখানে যে মাফিয়াতন্ত্র আছে, এখানে যে আসলে জুলুমতন্ত্র, লুটপাটতন্ত্র, অপচয়তন্ত্র আছে, এটার বিরুদ্ধে আমরা আসলে লড়াই করতে হবে। নয়তো আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের আপনার এই যে কোটা সংস্কার বলেন, বা আমাদের তরুণদের যে অন্যান্য যতগুলো আসলে ন্যায্য আন্দোলন আছে, কোনো একটা আন্দোলনের বেনিফিট, কোনো একটা লড়াই সংগ্রামের কোনো একটা বিজয়ের বেনিফিট আসলে দিন শেষে আমাদের ঘরে থাকবে না। তো সেই আশায় আপনারা সেরকম একটা লড়াই সংগ্রাম গড়ে তুলবেন। বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াবে আপনাদের হাত ধরেই। বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশের 20 কোটি মানুষ মুক্তি পাবে। আমরা সবাই একটা সমৃদ্ধ, একটা শক্তিশালী, আমাদের সকলের জান জবান সম্মানের অধিকারের একটা বাংলাদেশ পাবো। সেই আশায়, সেই ভরসায় সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।